হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 12 এর অর্গানিক কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার অর্থাৎ হ্যালো অ্যালকেন হ্যালোজেন চ্যাপ্টারের 15 লেকচারে। আজকে ক্লাসে আমরা কমপ্লিট করব পলি হ্যালোজেন যৌগসমূহ। দেখো, এই পার্টটি থেকে তোমার ডিডিটি কি, ডিডিটির ব্যবহার, ডিডিটি কিভাবে উৎপন্ন করতে হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। ডিডিটি থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চিন থাকেই, ঠিক আছে। তাছাড়াও ফসজিন কি, ফসজিন কিভাবে তৈরি হয়, তাছাড়াও তোমার যে ফ্রেয়ন অর্থাৎ কি তোমার সিএফসি সেটা কি, সেটা কিভাবে তৈরি হয়, এবং অন্যান্য যে পলি হ্যালো কম্পাউন্ড গুলো আছে তাদের ওটা কি কাজে ব্যবহার করা হয়, এবং তাদের আমাদের মানে ফিজিওলজিক্যাল তাদের যে এফেক্ট গুলো অর্থাৎ সেগুলো মানুষের উপরে কিভাবে প্রভাব ফেলে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করবো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। পলি হ্যালো কম্পাউন্ড আমরা কাদেরকে বলবো না, যেখানে কার্বন ঘটিত যৌগ কিন্তু তার মধ্যে অনেকগুলো হ্যালোজেন কম্পাউন্ড থাকবে, তাদেরকে আমরা পলি হ্যালো কম্পাউন্ড বলি আর কি। তো সাধারণত ধরে নাও একটা অর্গানিক কম্পাউন্ড কি মিথেন, তাই তো। এবার মিথেন থেকে আমরা পলি হ্যালো কম্পাউন্ড তৈরি করতে পারি, সেটা তো আমাদের মনে আছে। কি করলাম স্যার, এর মধ্যে Cl2 আর H নিউ দিয়ে দাও, তাহলে মিক্সচার অফ পলি হ্যালো কম্পাউন্ড তৈরি হবে। প্রথমে কি তৈরি হবে, প্রথমে তৈরি হবে কি তোমার CH3Cl মিথাইল ক্লোরাইড, এটাকে তোমরা পলি বলবো না, ঠিক আছে। তাহলে দেখো এরপরে কি এর মধ্যে আবার যদি H নিউ আর Cl2 যদি দিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে CH2Cl2 এর একটা পলি হ্যালো কম্পাউন্ড। এর মধ্যে থেকে কি তৈরি হবে স্যার, CHCl3 তৈরি হবে, এটাও একটা পলি হ্যালো কম্পাউন্ড। এখান থেকে আলটিমেটলি CCl4 তৈরি হবে, তাই তো। এবং এখান থেকে এই যে ডাইক্লোরোমিথেন, এটা একটা পলি হ্যালো কম্পাউন্ড। তোমার ক্লোরোফর্ম বা ট্রাইক্লোরোমিথেন, এটা একটা পলি হ্যালো কম্পাউন্ড। আর CCl4 এটাও একটা পলি হ্যালো কম্পাউন্ড। এই তিনটা কম্পাউন্ড প্রথমে আমরা পড়বো, এদের ব্যবহার পড়বো, এদের ক্ষতিকারক প্রভাব পড়বো, এবং সেটা কিভাবে আমাদের ক্ষতি করছে সেই সম্বন্ধে পড়বো। এবং তারপরে চলে আসবো আমরা CFC কিভাবে তৈরি হয় এবং সেটা কিভাবে ক্ষতি করে আমাদের উপরে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। চলো প্রথমে আমরা পড়বো ডাইক্লোরোমিথেন, ঠিক আছে। ডাইক্লোরোমিথেন এখান থেকে তেমন ইম্পর্টেন্ট না, তোমরা জাস্ট এখান থেকে ডাইক্লোরোমিথেন এর ব্যবহারটা পড়ে নেবো এবং হচ্ছে কি তার ক্ষতিকারক প্রভাবটা পড়ে নেবো। দেখো ডাইক্লোরোমিথেন মানে CH2Cl2, ঠিক আছে। ডাইক্লোরোমিথেন তোমরা যখন কলেজে উঠবে, তখন কলেজে প্র্যাকটিক্যালে মেইনলি ডাইক্লোরোমিথেনের নামটা খুব শুনবে আর কি। এটাকে আমরা DCM, শর্টকাটে হচ্ছে কি DCM বলা হয়, DCM ডাইক্লোরোমিথেন, ঠিক আছে। DCM ল্যাবরেটরিতে এটা DCM নামে পরিচিত। এবার DCMটা কি, তাহলে বুঝে গেছো এটা কি কাজে ব্যবহার করা হবে। এটা মেইনলি পরীক্ষাগারে এটাকে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়াও তোমার হাতে কোথাও রং লেগে গেল, মানে রং শিল্পে রং মোছার জন্য বা ধাতু পরিষ্কার করার জন্য সাধারণত এই ডাইক্লোরোমিথেনকে সলভেন্ট মানে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। তাছাড়াও এটা খুব একটা মানে এর শরীরবৃত্তীয় প্রভাব যদি বলা হয়, তাহলে এটা শরীরের উপরে কিভাবে ক্ষতি করে না, তোমার এই ডাইক্লোরোমিথেন বাতাসের মধ্যে যদি প্রচুর পরিমাণে মিশে থাকে, তাহলে শ্রবণ শক্তি বা তোমার দৃষ্টি শক্তি কম হতে পারে, মাথা ঝিমঝিম, এই সমস্ত তোমার সিমটম গুলো দেখা দিতে পারে। তো তাছাড়াও তোমার ডাইক্লোরোমিথেন যদি কোনো কারণে তোমার যদি চোখে চলে যায়, তাহলে চোখের কর্নিয়াকে কিন্তু পুড়িয়ে দিতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ডাইক্লোরোমিথেনের একটা ক্ষতিকারক প্রভাব। তাহলে ব্যবহার করলাম, ব্যবহারটা সলভেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর ক্ষতিকারক প্রভাব কি, এটা যদি চোখে চলে যায় তাহলে কর্নিয়া তো পুড়িয়ে দেবে। তাছাড়াও ও হচ্ছে কি বাতাসে প্রচুর পরিমাণে থাকলে তোমার কিভাবে মাথা ঝিমঝিম করবে, বমি বমি ভাব পেতে পারে, তারপরে তোমার হচ্ছে গিয়ে শ্রবণ শক্তি কমে যেতে পারে। তো এই সমস্যাগুলো DCM এর জন্য হচ্ছে, ঠিক আছে। DCM কিন্তু ব্যবহার করা হয় ল্যাবরেটরিতে, কিন্তু এটার ক্ষতিকারক দিকও আছে, ঠিক আছে। আচ্ছা স্যার, DCM গেল। এরপর আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে CCl4, ঠিক আছে। CCl4 ক্লোরোফর্মটা আসি, কারণ ক্লোরোফর্ম থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে। CCl4 সম্বন্ধে তো আমরা আগেও পড়েছি। CCl4 কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম। মিথেন থেকে আমরা পলি হ্যালো কম্পাউন্ড পলি হ্যালোজেনেশন করে আমরা কার্বন টেট্রাক্লোরাইডকে তৈরি করব। এটা স্যার ব্যবহার কি, এটাকে সাধারণত তোমার হচ্ছে কি হিমায়ক রূপে তোমাকে এটা ব্যবহার করা হয়। তাছাড়া এই কার্বন টেট্রাক্লোরাইড থেকেই কিন্তু তোমার হচ্ছে গিয়ে ওই যে CFC গুলো, ঠিক আছে, ক্লোরোফ্লোরো কার্বন গুলো এই কার্বন টেট্রাক্লোরাইড থেকেই তৈরি করা হয়। মানে এটা ওই CFC যদি কাঁচামাল যদি বলা হয়, তাহলে সেটা হচ্ছে CCl4, ঠিক আছে। CCl4 থেকে এগুলো তৈরি করা হয়। এবার হচ্ছে কি তোমার এটা গেল তোমার ব্যবহার। তাছাড়াও তো এর ব্যবহার থেকে এর একটা নাম কি স্যার, এর একটা নাম হচ্ছে পাইরিন, তাই তো। পাইরিন এর নাম হচ্ছে কি পাইরিন, এটা তো জানি। পাইরিন কি কাজে ব্যবহার করা হয় স্যার, অগ্নি নিরাপক যন্ত্র হিসেবে, অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহার করা হয়, তাই তো। এটা ব্যবহারটা স্যার বুঝতে পারলাম। তো মেইনলি এটাকে হিমায়ক হিসেবে ব্যবহার করা হয়, তাছাড়াও অগ্নি নিরাপক যন্ত্রের মধ্যে এটাকে কিন্তু ব্যবহার করা হয়।
আচ্ছা স্যার, এটার ক্ষতিকারক দিকগুলো কি কি? স্যার এটা দেখো, এটা যদি তোমার শ্বাসের মাধ্যমে, বাতাসের মধ্যে যদি প্রচুর পরিমাণে কার্বন টেট্রাক্লোরাইড যদি থাকে, সেটা যদি তোমার শ্বাসের মাধ্যমে তোমার যদি শরীরের ভেতরে চলে যায়, তাহলে লিভারের প্রচন্ড ক্ষতি করে আর কি, লিভারের ক্ষতি করে। তাছাড়াও এটা যদি তোমার বাতাসের মধ্যে তোমার শরীরের মধ্যে যদি যায়, তাহলে তোমার হার্টবিটটাকেও কমিয়ে দিতে পারে এবং ইভেন সেই হার্টবিটটাকে বন্ধ করে দিতে পারে, ঠিক আছে, হার্ট অ্যাটাকও করিয়ে দিতে পারে। এটা একটা ওর একটা ক্ষতিকারক দিক। এছাড়াও এই কার্বন টেট্রাক্লোরাইড যদি চোখের মধ্যে চলে যায় আর কি, তাহলে চোখে তোমার জ্বালা করবে বা চোখের প্রচন্ড পীড়ন তৈরি করে CCl4, ঠিক আছে। তাহলে মোটামুটি দু একটা করে আমরা ব্যবহার এখান থেকে পড়বো এবং এর ক্ষতিকারক দিকগুলো আমরা এখান থেকে দেখে নেবো আর কি, মনে রাখার চেষ্টা করবো। নেক্সট আমরা চলে আসবো স্যার, নেক্সট যেটা ইম্পর্টেন্ট আর কি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই পার্টটা থেকে, সেটা হচ্ছে গিয়ে CaCl3, অর্থাৎ কি, এটার নাম কি স্যার? ক্লোরোফর্ম, তাই তো? ক্লোরোফর্ম, ঠিক আছে। এই ক্লোরোফর্মের একটা ইম্পর্টেন্ট ব্যবহার ছিল, সেটা কি না, ওটাকে হচ্ছে গিয়ে তোমার চেতনানাশক হিসেবে, মানে অজ্ঞান করার জন্য এই ক্লোরোফর্মের ব্যবহার খুব ব্যবহার করা হতো আর কি। তো ক্লোরোফর্মকে তাহলে কি অজ্ঞান করানোর কাজে ব্যবহার করা হয়। এবার এখান থেকে মেন গল্পটা কি, যে ক্লোরোফর্মের মধ্যে যদি আমরা ক্লোরোফর্মের যে সংরক্ষণটা, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কেননা ক্লোরোফর্মকে যদি বাতাসের উপস্থিতিতে, মানে বাতাসের অক্সিজেন উপস্থিতি যদি রেখে দেওয়া হয়, তাহলে ক্লোরোফর্ম বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ফসজিন নামক একটা বিষাক্ত পদার্থ ও তৈরি করে। কি বললাম? ক্লোরোফর্মকে যদি বাতাসের উপস্থিতিতে, মানে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে যদি রেখে দেওয়া হয়, তাহলে ক্লোরোফর্ম বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ও কি করে না, তোমার হচ্ছে ফসজিন নামক একটা বিষাক্ত পদার্থ তৈরি করে। সেটা মানুষের শরীরে চলে গেলে কিন্তু সেটা বিষ আকারে, মানে মানুষ মরে যাবে আর কি। তো তাই জন্য কি বললাম স্যার, ক্লোরোফর্ম, এই যে ক্লোরোফর্ম আছে আমাদের CaCl3, এটাকে আমরা যদি বাতাসের অক্সিজেন উপস্থিতিতে, সূর্যালোকে, মানে লাইটের উপস্থিতিতে যদি রেখে দেওয়া হয়, তাহলে এই অক্সিজেন দ্বারা ক্লোরোফর্মটা ধীরে ধীরে জারিত হয়ে গিয়ে কি করে, এখান থেকে বিক্রিয়াটা মনে রাখার একদম সিম্পল বুদ্ধি বলে দিচ্ছি, যেখান থেকে COCl2, ঠিক আছে, এটা কার্বনিল ক্লোরাইড বা এটাকেই বলা হচ্ছে কি ফসজিন, এটার নাম হচ্ছে গিয়ে ফসজিন, ঠিক আছে, ফসজিন, বা সিও গ্রুপটাকে আমরা কার্বনিল গ্রুপ বলি, তাহলে কার্বনিল ক্লোরাইড বা এটার নাম হচ্ছে ফসজিন। সেটা কি বিষাক্ত পদার্থ, একটা বিষাক্ত পদার্থ, এটা একটা বিষাক্ত পদার্থ, ঠিক আছে। এটা শরীরে চলে গেলে কি হবে না, মানুষ মরেও যেতে পারে। এবং পাশে তাহলে কি তৈরি হবে স্যার, তাহলে অক্সিজেনটা এখানে ঢুকলো, আর এখান থেকে কি আছে, এই H এবং এখান থেকে Cl একটা বের হয়ে আসছে, তার মানে এখান থেকে কি তৈরি হবে না, HCl বাইরে বেরিয়ে আসবে। যদি ব্যালেন্স করো, তাহলে ব্যালেন্স করার জন্য কি করবো স্যার, এখানে 2 দিয়ে গুণ করে দাও এবং এখানে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কার্বন কটা হয়ে গেল, তাহলে যে কার্বন এখানে 6টা হয়েছে, 6টা, হাইড্রোজেন 2টো, তাহলে হচ্ছে 2, তাহলে এখানে 2টো এবং এখানে 2টো, 4টে, 4 এখানে 6, তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। এই বিক্রিয়াটা স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি ফসজিন কিভাবে তৈরি হয় সেই ব্যাপারটা যদি আসে, তাহলে কিন্তু তোমাকে এটা অবশ্যই লিখতে হবে। এই বিক্রিয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম স্যার, ক্লোরোফর্মের মধ্যে অক্সিজেন দিলে এবং HCl এর উপস্থিতিতে এটা হচ্ছে কি তোমার ফসজিন এবং HCl উৎপন্ন। এই যে ক্লোরোফর্মটা, এটাকে তো আমরা কিসের জন্য ইউজ করি বলছিলাম, যে সাধারণত এটাকে চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। এবার যে মানুষটাকে তুমি অজ্ঞান করার জন্য ব্যবহার করেছো সেই ক্লোরোফর্মটা, সেই মানুষটাকে তুমি যদি এই ফসজিন যুক্ত তুমি ক্লোরোফর্ম যদি তার মধ্যে ইউজ করো, তাহলে সেই মানুষটাকে অজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মরেই যাবে। তাহলে ব্যাপারটা কি না, তাহলে আমাকে তাহলে অবশ্যই সেই ক্লোরোফর্মটা ইউজ করার আগে দেখে নিতে হবে যে তার মধ্যে কোন রকম তোমার ফসজিন আছে কিনা, বা ফসজিন যদি তৈরি হয় তাহলে সেটাকে আমরা সংরক্ষণ কি করবো, মানে সেই ক্লোরোফর্মটাকে কিভাবে সংরক্ষণ করলে সেই ফসজিনটা তৈরি হবে না, সেই ব্যাপারটা হলো আমরা একটু দেখে নিই। তাহলে স্যার আমরা কি করে বুঝবো যে ওই দ্রবণের মধ্যে তোমার ফসজিন উৎপন্ন হয়েছে কিনা? দেখো, ওই দ্রবণের মধ্যে যদি ফসজিন উৎপন্ন হয়, তাহলে দ্রবণের সঙ্গে কি HCl উৎপন্ন হচ্ছে, তাহলে দেখো, বা তোমার এই ফসজিন উৎপন্ন হচ্ছে, তোমার ফসজিনের সঙ্গে যদি তোমার সামান্য পরিমাণ জল মিশিয়ে, তাহলে দ্রবণের মধ্যে কি হবে, HCl উৎপন্ন হবে, বা দ্রবণের মধ্যে আগে থেকে তো HCl উৎপন্ন হয়ে আছে। এবার ওই দ্রবণের মধ্যে তুমি যদি সিলভার নাইট্রেট দিয়ে দাও, তাহলে কি সিলভার ক্লোরাইডের অদক্ষেপ তৈরি হবে। যদি সিলভার ক্লোরাইডের যদি অদক্ষেপ তৈরি হয়, তাহলে তুমি বুঝে যাবে ওর মধ্যে তোমার ফসজিন উৎপন্ন হয়েছে। বা তাছাড়াও কি করা হয়, মানে এই ক্লোরোফর্মটাকে তাহলে আমরা সংরক্ষণ কিভাবে তৈরি করবো, মানে সংরক্ষণ করা হবে কিভাবে, সংরক্ষণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে পরীক্ষার কোশ্চিন দেয় যে ক্লোরোফর্মকে সংরক্ষণ করা হয় কিভাবে, ঠিক আছে, বা সংরক্ষণ করতে হয় কেন, এরকম কোশ্চিন দেয়। সংরক্ষণ করতে হয় কেন সেটা তো বুঝে গেছি, তাহলে কিভাবে সংরক্ষণ করবো দেখো। এবার এই দ্রবণের মধ্যে কি করা হয়, 2.6 থেকে 1% ইথানল দ্রবণ, ঠিক আছে, ইথানল ও হচ্ছে জারক রোধক হিসেবে কাজ করে। সেই ইথানল এই দ্রবণের মধ্যে অল্প পরিমাণে মিশিয়ে রেখে দেওয়া হয়। এবার অল্প পরিমাণ যদি ইথানল, তো কি বললাম, 0.6 থেকে 1% কি না স্যার, ইথানল দ্রবণ, ইথানল দ্রবণ মিশিয়ে রেখে দেওয়া হয়। এবার এই দ্রবণটা যদি মিশিয়ে রেখে দেওয়া হয়, তাহলে কি হবে স্যার, এখান থেকে তোমার হচ্ছে গিয়ে সেই ইথানলটা তুমি জারক রোধক হিসেবে কাজ করে। কি বললাম স্যার, ইথানলটা জারক
রোধক হিসেবে কাজ করে, জারক রোধক হিসেবে কাজ করে। এবং এটা তো করলোই, বাই চান্স ওর মধ্যে যদি সামান্য পরিমাণ যে ফসজিন যদি উৎপন্ন হয়েও যায়, তাহলে সেই ফসজিনটা কি করবে স্যার, এই যে ইথানল এর মধ্যে যদি আমরা যখন ইথানলটা দিয়ে দিলাম, ইথানল মানে কি C2H5OH, সেই ফসজিনটা এই যে ইথানলের সঙ্গে বিক্রিয়া করে ডাইইথাইল কার্বনেট কম্পাউন্ডটা তৈরি করে নেবে, এবং তাহলে ফসজিনটা তাহলে বিষাক্ত পদার্থটা থাকবে না। ব্যাপারটা কি বললাম দেখো, যখন এটা এই ফসজিনটাকে আমরা এইভাবে লিখতে পারি না স্যার, ফসজিনটাকে আমরা এইভাবে লিখতে পারি C+O, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। এবার দেখো এখানে কি হচ্ছে, এই H আর এই Cl, এই H আর এই Cl বের করে আগে থেকে 2 ইউনিট HCl বাইরে বের করে দাও, তাহলে কি পড়ে থাকবে, এখান থেকে C+O এদিকে, এখান থেকে O C2H5, এখান থেকে হচ্ছে O C2H5। দেখো এটার নাম কি হবে স্যার, দুটো ইথাইল গ্রুপ আছে, তাহলে ডাই ইথাইল, এটাকে কার্বনেট গ্রুপ না, যেমন H2CO3 কার্বনেট, তাহলে এটাকে বলবো কি ডাই ইথাইল, এর নাম কি হবে স্যার, ডাই ইথাইল কার্বনেট, তাই তো, কার্বনেট, ডাই ইথাইল কার্বনেট তাহলে তৈরি হয়ে গেল। এবং এটা কিন্তু অবিষাক্ত, ঠিক আছে, এটা বিষাক্ত না, ঠিক আছে, এটা অবিষাক্ত কম্পাউন্ড, অবিষাক্ত কম্পাউন্ড তৈরি করে নাই, তাহলে ফসজিন তৈরি হয়ে গেলেও তাহলে কি হবে না, সেখানে আর ফসজিনটা থাকবে না। তো তাহলে এই জন্য ইথানলটা ব্যবহার করে আমরা ক্লোরোফর্মটাকে সংরক্ষণ করতে পারবো। তাহলে পুরো ব্যাপারটা যদি আমরা কনক্লুশনটা হয়, তাহলে আমরা কি বলবো স্যার, তাহলে ক্লোরোফর্মকে বাতাসের উপস্থিতি মানে সূর্যালোকের উপস্থিতিতে বা মুক্ত বাতাসের উপস্থিতি ক্লোরোফর্মকে কখনোই সংরক্ষণ করা যায় না। তার কারণটা কি, তার কারণটা আমরা বুঝে গেছি যে বাতাসের অক্সিজেন উপস্থিতিতে ক্লোরোফর্ম ধীরে ধীরে জারিত হয়ে গিয়ে ফসজিন উৎপন্ন করে। একই রকম ভাবে তোমার হচ্ছে গিয়ে বলা হয় যদি ক্লোরোফর্ম কেন সংরক্ষণ করবো কিভাবে, তাহলে কি বলবো স্যার, ক্লোরোফর্মকে সংরক্ষণ করা হবে কিভাবে, ক্লোরোফর্মের বোতলের মধ্যে 0.6 থেকে 1% ইথানল দ্রবণ মিশিয়ে ঠান্ডা জায়গায়, ঠিক আছে, অন্ধকার স্থানে, গাঢ় বাদামি রঙের বোতলে বায়ু নিরুদ্ধ ভাবে অন্ধকার স্থানে রাখা হয়, যাতে তার মধ্যে কোনো রকম লাইটের সংস্পর্শে না আসতে পারে, এবং ও একদম বায়ু একদম মানে শুষ্ক অবস্থায় সেই বোতলটাকে রাখা হয়, ঠিক আছে। এবং ওর মধ্যে ইথানলটা কেন ব্যবহার করা হচ্ছে, কারণ ইথানলটা ব্যবহার করলে ইথানল তো এক নম্বর কথা জারক রোধক হিসেবে কাজ করে, আর ওর মধ্যে অল্প পরিমাণ যদি ফসজিন উৎপন্ন হয়েও যায়, তাহলে সেই উৎপন্ন ফসজিনের সঙ্গে ইথানল বিক্রিয়া করে ডাইইথাইল কার্বনেট তৈরি করে, এবং যেটা অবিষাক্ত পদার্থ, ঠিক আছে। তাই জন্য ইথানল সহযোগে তোমাকে এটাকে সংরক্ষণ করতে হবে। নেক্সট আমরা চলে আসবো স্যার ক্লোরোফর্মের তো ব্যবহার কি স্যার, আর কি কি কাজে ব্যবহার করা হয়। ক্লোরোফর্মকে আমরা আর সলভেন্ট হিসেবে ব্যবহার করতে পারি, ক্লোরোফর্মের অনেক ব্যবহার আছে, সলভেন্ট হিসেবে ব্যবহার করা হয়। তোমার ওই যে CFC তৈরি করতেও কিন্তু ক্লোরোফর্মকে ব্যবহার করা হয়, এবং তো তোমার রং শিল্পে তো তোমাকে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, সেটা তো আমরা বুঝেই গেছি। এর শারীরিক প্রভাব মানে কি স্যার, শরীরের উপরে কিভাবে এটা হচ্ছে গিয়ে এফেক্ট ফেলে, ক্লোরোফর্মের কি কি হচ্ছে কি তোমার এফেক্ট আছে, মানুষের উপরে কিভাবে এফেক্ট ফেলে, এটা ক্ষতিকারক প্রভাবগুলো কি কি। ক্লোরোফর্ম তো আমরা চেতনানাশক হিসেবে ব্যবহার করি। এবার দীর্ঘদিন ধরে যদি ক্লোরোফর্মটা যদি শরীরের ভিতরে যেতে থাকে, তাহলে কি হয়, নার্ভের সমস্যা হতে পারে, ঠিক আছে। এবং তাছাড়াও তোমার যদি দীর্ঘদিন ধরে যদি অল টাইম কেউ যদি ক্লোরোফর্ম নিতেই থাকে, মানে ক্লোরোফর্ম তার শরীরে যেতেই থাকে, তাহলে তার কিডনি এবং লিভারের সমস্যা হয়ে যায়। এটা একটা ওর শরীর ক্ষতিকারক দিক তোমার হচ্ছে ক্লোরোফর্মের, ঠিক আছে। তো ক্লোরোফর্ম থেকে আরো একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিক্রিয়াটা তোমরা দেখো স্ক্রিনে আসে, সেই বিক্রিয়াটা দেখো যে ক্লোরোফর্মকে যদি আমরা সিলভার চূর্ণ সহযোগে উত্তপ্ত করি, তাহলে অ্যাসিটিলিন উৎপন্ন হয়, যেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এটা শুধুমাত্র ক্লোরোফর্ম না, তোমার আয়োডোফর্মের মধ্যেও যদি আমরা সিলভার চূর্ণ দিয়ে যদি উত্তপ্ত করি, তাহলে সেখান থেকে অ্যাসিটিলিন উৎপন্ন হয়। দেখো এই বিক্রিয়াটা এত গুরুত্বপূর্ণ কেন, কেননা অ্যাসিটিলিন যদি উৎপন্ন করতে পারি, তাহলে অ্যাসিটিলিনকে যদি আবার কপার নল এবং 600 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি কপার নলের মধ্যে দিয়ে যদি পাঠানো হয়, তাহলে সেখান থেকে বেনজিন উৎপন্ন হয়। অর্থাৎ কি আমরা দেখো এখান থেকে আমরা হচ্ছে গিয়ে মানে অ্যালিফেটিক থেকে অ্যারোমেটিকের যে রাস্তাটা, সেই রাস্তাটা আমরা তৈরি করতে পারবো। তাই জন্য কিন্তু এই যে অ্যাসিটিলিনের বিক্রিয়াটা, সেটা খুব খুব ইম্পর্টেন্ট। তোমাকে পরীক্ষা হলে এরকম দিতে পারে যে তোমাকে বলতে পারে হচ্ছে গিয়ে মিথেন থেকে বেনজিন তৈরি করো বা মিথেন থেকে টলুইন তৈরি করো। যদি এই ধরনের যদি কোশ্চেন আসে, তাহলে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, দেখো তোমরা যদি মিথেন থেকে ক্লোরোফর্ম তো তৈরি করে নিতে পারবে ওই হ্যালোজেনেশন বিক্রিয়া করে নিয়ে, তো সেখান থেকে তোমরা হচ্ছে গিয়ে হ্যালোজেনেশন করে নিয়ে ক্লোরোফর্ম তৈরি করবে, তার মধ্যে সিলভার চূর্ণ দিয়ে উত্তপ্ত করবে, এবং সেখান থেকে অ্যাসিটিলিন তৈরি হবে, এবং অ্যাসিটিলিনকে যদি তোমার কপার নল এবং 600 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি তোমরা উত্তপ্ত করো, তাহলে সেখান থেকে বেনজিন উৎপন্ন হয়ে যাবে, এবং বেনজিন থেকে তো তোমরা ফ্রিল স্কেপ করে টলুইন তৈরি করতে পারবে। মানে বেনজিন তৈরি করে নিতে পারলে সেখান থেকে তোমরা যে কোনো কম্পাউন্ড তৈরি করতে পারবে এখন। তো তাহলে দেখো এই বিক্রিয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তাহলে স্যার আমরা এখান থেকে পলিক্লোরো কম্পাউন্ড গুলো সম্বন্ধে পড়ে নিলাম। এবার আমরা হচ্ছে গিয়ে সিএফসি সম্বন্ধে পড়বো, ঠিক আছে। সিএফসি কি জিনিস স্যার, সিএফসি এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। সিএফসির ফুল ফর্ম কি, ক্লোরো ফ্লুরো কার্বন।
এই সিএফসির আরেকটা নাম কি হচ্ছে তোমার ফ্রেয়ন বলা হয় এটাকে, তাই তো? ফ্রেয়ন, এটা আরেকটা নাম হচ্ছে কি ফ্রেয়ন বলা হয়। তো ফ্রেয়ন আমরা কাকে বলি না, সাধারণত তোমার হচ্ছে গিয়ে মিথেন এবং ক্লোরিন ইথেন। এবং ফ্লুরিন দ্বারা যদি রিপ্লেস করা হয় তো তাহলে তাদেরকে আমরা ফ্রেয়ন কম্পাউন্ড বলি। এবং ফ্রেয়ন কম্পাউন্ড বাণিজ্যিক নাম আমরা এটাকে ক্লোরোফ্লোরোকার্বন হিসেবে ব্যবহার করি। তাহলে কি বললাম স্যার, কার্বনের যে যেমন আমি মিথেনের কথা যদি বলি, তাহলে মিথেনের 4টা হাইড্রোজেনকেই যদি আমরা রিপ্লেস করে দিই ক্লোরিন দিয়ে, ঠিক আছে, ক্লোরিন দিয়ে, তাহলে এটাকে কি আমরা স্যার ক্লোরোফ্লোরোকার্বন বলবো? না স্যার, তো ক্লোরোফ্লোরোকার্বন মানে কি, ফ্লুরিনও থাকতে হবে। তো তাই জন্য এখানে আমরা ধরলাম ক্লোরিন এবং ফ্লুরিন দুটো দিয়ে যদি রিপ্লেস করা হয়, তাহলে সি একটা ফ্লুরিন ঢোকালাম আর বাকি 3টা ক্লোরিন আছে, তাহলে এই কম্পাউন্ডটাকে আমরা বলবো কি ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে। এটা হতে পারে তোমার CF2Cl2 হতে পারে, তাহলে এগুলো তোমার হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, তাই তো। এবার দেখো, এবার এই ক্লোরোফ্লোরোকার্বন এদেরকে কি বলা হয়, ফ্রেয়ন বলা হয়, এটার নাম হচ্ছে ফ্রেয়ন, ফ্রেয়ন, ঠিক আছে। এবার এদের স্যার নামকরণটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো দেখো, এটাকে বলে ফ্রেয়ন 1,1, এরকম ভাবে এটাকে বলা হয় কি স্যার, ফ্রেয়ন 1,2, 12 বলা হচ্ছে, ফ্রেয়ন 1,2। একরকম ভাবে তোমার যদি ধরো নাও ClF3, এটাকে আমরা কি বলবো স্যার, ফ্রেয়ন 1,3, ঠিক আছে, তাহলে ফ্রেয়ন 1,3। তাহলে এখানে স্যার তাহলে নামটা কিভাবে আমরা করি, যে 1,2 বা ফ্রেয়ন 11, ফ্রেয়ন 12, ফ্রেয়ন 13, এই ব্যাপারগুলো কি স্যার, এই নামগুলো কিভাবে আসছে, দেখো এই নামকরণটা একটু ভালো করে বুঝবে আর কি। দেখো এই নামকরণ করার জন্য প্রসেসটা কি স্যার, প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিয়ে আমরা কার্বনের সংখ্যাকে প্রকাশ করব, মানে ওই যে ক্লোরোফ্লোরোটা আছে তার মধ্যে কার্বন সংখ্যাটা কি বললাম স্যার, ফ্রেয়ন তো প্রথমে ইউজ করবোই, তো তারপরে প্রথম যে সংখ্যাটা ইউজ করছি XY লিখছি আমি, ঠিক আছে। এখান থেকে প্রথম সংখ্যাটা দিয়ে আমরা কি করবো স্যার, এটা বোঝাচ্ছে হচ্ছে কার্বনের সংখ্যা, কার্বন সংখ্যা, ঠিক আছে, কার্বন কটা আছে সেটা আমরা লিখবো। আর ওয়াইটা দিয়ে আমরা এখানে কি বোঝাবো স্যার, ওয়াইটা দিয়ে আমরা এখানে বোঝাবো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ফ্লুরিনের সংখ্যা, ক্লোরিন না কিন্তু ফ্লুরিন সংখ্যা, ফ্লুরিন সংখ্যা, ঠিক আছে, ফ্লুরিন সংখ্যা এখানে লিখবো। তাহলে কি বললাম স্যার, ফ্রেয়ন প্রথম সংখ্যাটা আমরা কার্বনের সংখ্যা লিখবো, পরের সংখ্যাটা আমরা ফ্লুরিন সংখ্যাটা লিখবো। তো তাহলে এখানে যেহেতু দেখো এই কম্পাউন্ডটার নাম কেন 1,1 কেন বললাম, একটা কার্বন আছে, একটা কার্বন এবং একটা ফ্লুরিন আছে, তাই একটা ফ্লুরিন লিখলাম। ফ্রেয়ন 1,2 কেন স্যার, দুটো ফ্লুরিন আছে, একটা কার্বন আছে, তাই 1,2, প্রথমে কার্বনকে লিখবো। এখন এটার নাম কি হলো স্যার, একটা কার্বন আছে, 1, 3টা কার্বন আছে 2। তাহলে একই ভাবে এটার নাম কি হবে তোমরা বলো দেখি, এটার নাম ধরো তোমার আছে এখানে C2 Cl4F2, এই কম্পাউন্ডটা আছে, তাহলে এটাকে কি বলবো স্যার, এটার নাম হবে কি ফ্রেয়ন 2,2, তাই তো, ফ্রেয়ন 22, এটা হবে 2,2, ফ্রেয়ন 2,2 মানে কি, তার মধ্যে দুটো কার্বন আছে এবং দুটো ফ্লুরিন আছে। এবার স্যার যদি বলা হয় এই যে তোমার পরীক্ষা হলে, এটা ধরো কমন নাম গেল, এটা সাধারণ নাম, এবার পরীক্ষা হলে তোমাকে বলবে যে ফ্রেয়ন 1,1 এর ইউপ্যাক নাম লিখো, তাহলে ইউপ্যাক নাম আমরা লিখতে পারবো স্যার। ফ্রেয়ন 1,1 তোমাকে বলে দিয়েছে, আমি স্ট্রাকচার জানি না, সাপোজ বললাম ফ্রেয়ন 1,1 এর স্ট্রাকচার জানি না, ঠিক আছে, তাহলে ফ্রেয়ন 1,1 এর গঠনটা তোমাকে আগাতে হবে। তাহলে ফ্রেয়ন 1,1 মানে কি, একটা কার্বন, তাহলে একটা ফ্লুরিন, এবং কার্বনের তো 4টা হাত, তাহলে 4টা হাতের মধ্যে বাকি 3টা হাতে ক্লোরিন আছে, তাহলে এটা হচ্ছে ফ্রেয়ন 1,1। তাহলে ইউপ্যাক নাম কিভাবে করবো স্যার, একটা কার্বনের সঙ্গে 3টা যুক্ত আছে, তাহলে ফ্লুরো এবং ক্লোরোর মধ্যে কি আগে আসবে, ফ্লুরো আর ক্লোরোর মধ্যে ফ্লুরো F দিয়ে, ক্লোরো C দিয়ে, তাহলে C আগে আসবে, তাহলে এবং একটা কার্বনে যুক্ত আছে, তাহলে কি বলবো স্যার 1,1,1, তাহলে কি বলবো ট্রাই ক্লোরো, তাই তো, ট্রাই ক্লোরো, তারপরে হচ্ছে কি স্যার 1 ফ্লুরো, তারপরে হচ্ছে কি মিথেন, তাই তো, মিথেন। যদিও স্যার এক্ষেত্রে আমরা তোমার 1,1 এই সংখ্যাগুলো না ইউজ করলেও হবে, কেন ইউজ করলে হবে, কারণ এখানে তো একটাই কার্বন আছে, এটা তো সবসময় 1এই থাকবে, এটা ডাইরেক্ট আমি ট্রাইক্লোরো ফ্লুরো মিথেনও বলতে পারি, ট্রাইক্লোরো ফ্লুরো মিথেনও বলতে পারি। একরকম ভাবে স্যার এটার নাম কি হবে, তোমার C2, বা তোমাকে বলা হলো ফ্রেয়ন 2,2, এর বলা হলো IUPAC নাম লিখো, তাহলে কি লিখবো স্যার, তাহলে প্রথমে গঠনটা তোমাকে আঁকাতে হবে। ফ্রেয়ন 2 মানে কি, দুটো কার্বন আছে C2, আর তোমার ফ্লুরিন দুটো আছে, তাহলে দুটো ফ্লুরিন লিখে দিলাম। বাকি কিন্তু কার্বনের এখানে কি আছে, ফ্রেয়ন মানে কি কার্বনের টোটাল 6টা হাত হবে, তাই তো, এই কারণে ইথেন থেকে তৈরি হয়েছে। এবার এবার ইথেন, তাহলে তার একটা হাতে তো কার্বন বন্ড করে আছে, বাকি এখানে একটা ফ্লুরিন আছে, এখানে একটা ফ্লুরিন আছে, বাকি তাহলে 4টা তো ক্লোরিন আছে, তাই না, 4টা ক্লোরিন আছে, এখানে Cl4 আছে, তাহলে এটার নাম কি হবে স্যার, তাহলে এবার এটার নাম কি হবে, এটার নাম বলবো হচ্ছে গিয়ে, দেখো এটার গঠনটা এভাবে আঁকালাম, তাহলে এখানে 1, এটাকে 2 নাম দিলাম, তাহলে কি হবে, ক্লোরিন গুলোকে আগে বলতে হবে, তাহলে 1,1, 2,2 টেট্রা ক্লোরো, তারপরে 1,2 ডাইফ্লুরো ইথেন, ঠিক আছে। তাহলে কি বললাম 1,1, 2,2 টেট্রা, ঠিক আছে, টেট্রা ক্লোরো
টেট্রাক্লোরো, তারপরে কি স্যার 1,2 ডাইফ্লুরো, তারপরে হচ্ছে কি ইথেন, তাই তো? এটা তাহলে তোমার আইউপিএসসি নাম হয়ে গেল ফ্রেয়ন 22, ঠিক? তাহলে এটা আইউপিএসসি নামগুলো আমরা লিখতে পারবো স্যার। এবার স্যার ফ্রেয়নের প্রস্তুতি, দু একটা প্রস্তুতি শিখে নিই আমরা, ফ্রেয়ন কিভাবে প্রস্তুত করব, ঠিক আছে? ফ্রেয়নের প্রস্তুতি বললাম স্যার, ফ্রেয়নের কাঁচামাল হিসেবে কাকে ব্যবহার করা হয়? CCl4 কে ব্যবহার করা হয়, তাই তো? CCl4 নিয়ে নিলে এর মধ্যে HF দিয়ে তোমার SbF5, ঠিক আছে? SbF5 কি এটা ফ্লুরিনেটিং এজেন্ট হিসেবে কাজ করে। আমরা যখন পি ব্লক পড়বো তখন পি ব্লকের মধ্যে এই অ্যান্টিমনি পেন্টাফ্লুরাইড তোমাকে পড়তে হবে, যেহেতু এটা ফ্লুরিনেটিং, মানে সহজে ফ্লুরিন দান করতে পারে। তার জন্য এটা ফ্লুরিন দিয়ে দিলে এখান থেকে কি তৈরি হবে স্যার? কি হবে? CF তৈরি হবে, ঠিক আছে? যদি এখানে আমরা একই রকম ভাবে 2 মোল HF সেম কত SbF5 যদি ব্যবহার করি তাহলে কি হবে? CF2Cl2 তৈরি হবে। ফ্রেয়ন 11, ফ্রেয়ন 22 এভাবে তৈরি করতে পারবো, ঠিক আছে? তাহলে প্রস্তুতি ব্যাপারটা বুঝতে পারছি, এটা হচ্ছে প্রস্তুতি, তাহলে এইভাবে তৈরি করা গেল। একরকম ভাবে স্যার ফ্রেয়ন এর ব্যবহারটা চট করে পড়ে নিই। ফ্রেয়ন তাহলে তৈরি করলাম, তার রাসায়নিক নাম বললাম। ফ্রেয়ন তো আমাদের খুব পপুলার। কেন ব্যবহার করা হয় ফ্রেয়নকে স্যার? ফ্রেয়নকে সাধারণত হিমায়ক রূপে ব্যবহার করা হয়, তাই তো? রেফ্রিজারেটরের মধ্যে, ফ্রিজের মধ্যে বা তোমার এসির মধ্যে এই ফ্রেয়নকে ব্যবহার করা হয়, মানে হিমায়ক পদার্থ হিসেবে সিএফসির ব্যবহার প্রচুর ব্যবহার করা হয়। এবার তো হিমায়ক রূপে ব্যবহার করা হয়। এবার ফ্রেয়নের তো ব্যবহারও বুঝতে পারলাম। স্যার ফ্রেয়নের ক্ষতিকারক দিকটা কি সেটা তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসি। ফ্রেয়ন কি হয়, ওটা যখন ওই যে রেফ্রিজারেটর থেকে যে তোমার মানে যে আনরিঅ্যাক্টেড যেই তোমার সিএফসিটা বাতাসের সঙ্গে মিশবে, তো সেই সিএফসিটা যদি একদম স্ট্র্যাটোস্ফিয়ারে চলে যাবে এবং সেই স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন স্তরটা আছে সেই ওজোন স্তরে গিয়ে ওজনের সঙ্গে বিক্রিয়া করবে, করে গিয়ে ওজোন স্তরটাকে বিনষ্ট করে দেবে, তাই তো? ধ্বংস করে দেবে, ওজোন গহ্বর তৈরি করবে, তাই তো? এবার স্যার এখান থেকে চট করে বলে দিই যে এই যে সিএফসি গুলো তারা কিভাবে ওজোন স্তরটাকে ভেঙে দেয়, ঠিক আছে? কিভাবে ওজোন স্তরটাকে ভেঙে দেয়? দেখো সিএফসি মানে কি? ধরো ক্লোরোফ্লোরোকার্বন, ধরো সিএফসি এর ওজনের সঙ্গে বিক্রিয়াটা আমরা করে নেবো, ঠিক আছে? ওজনের সঙ্গে বিক্রিয়া করে কিভাবে ওজোন গহ্বরকে ধ্বংস করে সেটা সম্বন্ধে একটু আমরা দেখে নিই। দেখো কি স্যার, এই যে সিএফসি গ্যাসটা যেটা তোমার হচ্ছে গিয়ে তোমার এয়ার কন্ডিশনার বা হচ্ছে রেফ্রিজারেটর থেকে যে বেরোচ্ছে সেই সিএফসি গ্যাসটা খুবই স্টেবল হয়, মানে সিএফসি গুলো খুবই স্টেবল। ওরা আজকে নিচের লেয়ার গুলোতে কখনো ওরা ভাঙে না আর কি, এবং তারা উপর থেকে উঠতেই থাকে গিয়ে একদম স্ট্র্যাটোস্ফিয়ারেও চলে যাবে, ঠিক আছে? এবং স্ট্র্যাটোস্ফিয়ারে যাওয়ার পরে ওই স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ারে গিয়ে এই সিএফসিটা, মানে ধরুন আমি হচ্ছে ফ্রেয়ন 2 এর কথা বলছি, ধরুন তোমার ফ্রেয়ন 1,2, ঠিক আছে? CF2Cl2 এটা কি করবে স্যার? ওই যে H নিউ সূর্যালোক আসবে, উপরে যাওয়ার সময় সূর্যালোকের উপস্থিতি কি করবে স্যার? ও ভেঙে যাবে। এবং এই যে বিক্রিয়াটা হয় সেটা কি হয় স্যার? মুক্তমূলক, ঠিক আছে? মুক্তমূলক ক্রিয়া কৌশলের মাধ্যমে বিক্রিয়াটা হয়, ক্রিয়া কৌশল, ঠিক আছে? কৌশলের মাধ্যমে বিক্রিয়াটি সম্পূর্ণ হয়, ঠিক আছে? ঠিক আছে? মুক্তমূলক ক্রিয়া কৌশলের মাধ্যমে বিক্রিয়াটা হচ্ছে কিরকম স্যার? এই সূর্যালোকের উপস্থিতিতে একটা কি করবে স্যার? একটা ক্লোরিনকে ও ছেড়ে দিল, ঠিক আছে? এখানে একটা ডট তৈরি হলো এবং এখান থেকে প্লাস একটা Cl ডট তৈরি হলো। এটা চেন রিঅ্যাকশন হতে থাকবে, ঠিক আছে? চেন ওয়াইজ ভাঙতে থাকবে, পর পর ভাঙতে থাকবে। এবার উৎপন্ন Cl ডটটা এ কি করবে? উৎপন্ন Cl ডটটা ও পাশে অক্সিজেনকে যখন ওজোন গহ্বরে ওজোন স্তরে চলে গেছে তখন ওজোন স্তরে গিয়ে O3 এর সঙ্গে বিক্রিয়া করবে। O3 এর সঙ্গে বিক্রিয়া করে স্যার কি করবে? এখান থেকে ClO তৈরি করবে এবং তার সঙ্গে তোমার O2 গ্যাসকেও বাইরে বের করে দেবে। তাহলে ওজোন স্তরটাকে ভেঙে অক্সিজেন তৈরি করে দিল এবং ClO তৈরি হয়ে গেল। নেক্সট স্টেপে কি হবে স্যার? এই যে ClOটা তৈরি হলো না, ও আবার এখান থেকে আরেকটা তোমার জায়মান অক্সিজেন মানে এই O3 এর সঙ্গে বিক্রিয়া করবে। এবার O3 এর সঙ্গে আবার বিক্রিয়া করে নিয়ে ধরুন আরেকটা ওজনের সঙ্গে বিক্রিয়া করবে, করে গিয়ে ও ওখান থেকে তৈরি করবে হচ্ছে কি তোমার Cl ডট তৈরি করবে, আর এখান থেকে ও আবার অক্সিজেন গ্যাস তৈরি করবে। রেডিকালটা যে তৈরি হলো সেটা চেন ওয়াইজ চলতেই থাকবে, ঠিক আছে? তাহলে এই যে তোমার আমরা জানি যে মুক্তমূলক যে বিক্রিয়াগুলো হয় তাদের মধ্যে তোমার হচ্ছে 3টা স্টেপের মাধ্যমে হয়। তাহলে প্রথম এই যে H নিউ যে প্রথম রেডিকালটা ভাঙলো এটাকে বলা হচ্ছে কি তোমার চেন ইনিশিয়েশন, ঠিক আছে? আর এই যে এই স্টেপের মধ্যে এই দুটো স্টেপ এটাকে আমরা বলবো প্রোপাগেশন।
ফার্স্ট ইনিশিয়েশনটা কিভাবে হলো, তোমার এইচ এর উপস্থিতিতে ক্লোরিন ডটটা তৈরি হলো এবং সেই ক্লোরিন ডটটা ওজনের সঙ্গে বিক্রিয়া করতে থাকলো এবং চেন ওয়াইজ চলতে থাকলো, প্রোপাগেশন চলছে, কিন্তু এখানে তোমার চেনটার বন্ধ হচ্ছে না, এটা অল টাইম চলতেই থাকে, ঠিক আছে। এবং এইভাবে চলার ফলে কি হচ্ছে, যে ওজন স্তরটা ছিল সেই ওজন স্তরটাকে তোমাকে গহ্বর তৈরি করে ফেলে এবং সেখান থেকে যে ক্ষতিকারক ইউভি রশ্মিটা সেটা আমাদের ভূপৃষ্ঠে চলে আসে এবং সেখান থেকে প্রচুর স্কিন ক্যান্সার গুলো দেখা দিচ্ছে। তাহলে এইভাবে কিন্তু তোমার সিএফসি গ্যাসগুলো আমাদের ক্ষতি করছে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে তোমার সিএফসি গ্যাসটা ওজন গহ্বরকে ধ্বংস করছে, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে। তো তাহলে এটা আমার দুটো স্টেপে হচ্ছে, আমার দুটো স্টেপ, প্রথম স্টেপটাকে দেখাবো চেন ইনিশিয়েশন, যেখান থেকে তোমার এই সিএফসিটা ভেঙে গিয়ে তোমার এই ক্লোরিন ডট এটা তৈরি করলো এবং তারপরে প্রোপাগেশনটা কিভাবে হচ্ছে, সিএল ডটটা ওজনের সঙ্গে বিক্রিয়া করে এই বিক্রিয়াটা করলো, ঠিক আছে, ব্যাপারটা বুঝে গেছি এবং পুরোটা মুক্তমূলক বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে, ঠিক আছে, এই ব্যাপারটা বুঝে গেলাম। এরপরে আমার স্যার নেক্সট যেটা চলে আসবো সেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে বলতে পারো, সেটা হচ্ছে ডিডিটির প্রস্তুতি পড়বো, ডিডিটির ব্যবহার করব, আর হচ্ছে গিয়ে ডিডিটির হচ্ছে গিয়ে পরিবেশের উপরে প্রভাব পড়বো, ঠিক আছে। ডিডিটি চলো প্রথমে আমরা প্রস্তুতি করে নিই, ডিডিটির প্রস্তুতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে তুমি যতগুলো স্টার পারো দিয়ে দাও, ঠিক আছে, 10 স্টার দিয়ে দাও। দেখো ডিইটি আমরা প্রস্তুত করবো হচ্ছে ক্লোরোবেনজিন থেকে এবং ক্লোরাল থেকে, ঠিক আছে। ক্লোরোবেনজিন এবং ক্লোরালের মিশ্রণকে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি উত্তপ্ত করা হয় তাহলে তোমার ডিডিটি তৈরি হয়, ঠিক আছে স্যার। ক্লোরালটা কি? ক্লোরালটা হচ্ছে গিয়ে তোমার কিছুই না, তোমার হচ্ছে গিয়ে তোমার বলতে পারো হচ্ছে গিয়ে যে এটা Cl3CCHO, ঠিক আছে, ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড, এটাকে আমরা ক্লোরাল, এটার নাম হচ্ছে ক্লোরাল, ঠিক আছে, ক্লোরাল। এটা কিভাবে তৈরি করা স্যার? অ্যাসিটাল, তোমার এটা আমরা পড়বো, যদিও তোমার হচ্ছে কি অ্যালডিহাইড কিরণ চ্যাপ্টারের মধ্যে পড়বো, যে তোমার অ্যাসিটালডিহাইড CH3CHO, এটা তোমার এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় থাকে আর কি। দেখে নাও অ্যাসিটালডিহাইড, এটার নাম কি? অ্যাসিটালডিহাইড সেই অ্যাসিটালডিহাইডের মধ্যে যদি স্যার Cl2 গ্যাস চালনা করানো হয় তাহলে এখান থেকে তোমার এই ক্লোরালটা তৈরি হয়। কি বললাম? অ্যাসিটালডিহাইডের মধ্যে এখানে যতগুলো হাইড্রোজেন থাকবে সেই হাইড্রোজেনগুলোকে রিপ্লেস করবে কি Cl2 গ্যাস, যদি এর মধ্যে চালনা করা হয় তাহলে ক্লোরাল তৈরি হবে। এবার সেই ক্লোরালের মধ্যে যখন আমরা ধরে নাও হচ্ছে গিয়ে দেবো, ক্লোরালের মধ্যে কি দেবো না হচ্ছে ক্লোরোবেনজিন, ঠিক আছে। দুই ক্লোরোবেনজিনটা দেখে নাও কিভাবে আমরা তৈরি করছি, ঠিক আছে। ক্লোরোবেনজিনটাকে এইভাবে লিখবো, এদিকে ক্লোরিন গুলোকে দেবো, ঠিক আছে, এদিকে ক্লোরিন গুলোকে রাখবো আর এইদিকে তোমার এইচ কে রাখবে, এদিকে তুমি এইচ গুলোকে রাখবে, মানে প্যারা পজিশন থেকে হাইড্রোজেন গুলোকে বের করে রাখবে, ঠিক আছে। প্রসেসটা দেখে নাও একদম ভালো করে। আর এদিকে তুমি এইভাবে লিখো, এই CH এই ডাবল বন্ড ও করে লিখো, ঠিক আছে। তাহলে এবার কি হবে স্যার, এর মধ্যে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, গাঢ় H2SO দিচ্ছি। H2SO এর কাজ কি স্যার? জল বের করা। তাহলে কি হবে, জল কোথা থেকে জল বের করবে? চলো বের করে দাও। তাহলে এই O এবং এই দুটোর কাছ থেকে H2 মিলে জল বের হয়ে যাচ্ছে। তাহলে কি এখান থেকে স্যার এখন জল বের হয়ে আসলো আর বাকি তোমার ডিডিটি তৈরি হয়ে গেল। সেই ডিডিটা কিভাবে তৈরি হলো দেখো, তাহলে এখান থেকে কি সংকেতটা কি লিখবো? CCl3, ঠিক আছে, তারপরে C, তারপরে বন্ড CH, তারপরে কি হচ্ছে গিয়ে ডাব, এখান থেকে একটা কি হচ্ছে গিয়ে এর সঙ্গে একটা গিয়ে বন্ড লাগলো, মানে এইদিকে একটা বন্ড আছে, এদিকে একটা বন্ড আছে। তাহলে এই বন্ড থেকে তোমার হচ্ছে এই ক্লোরোবেনজিনটা লাগলো, এখান থেকে ক্লোরিন, আবার এখান থেকে এইভাবে গিয়ে এইভাবে ক্লোরিনটা লাগলো। তাহলে এটার নামই হচ্ছে কি স্যার? ডিডিটি, ঠিক আছে, ডিডিটি। দেখো ডিডিটির ফুল ফর্ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিডিটি ইউপ্যাক নাম, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ডিডিটির ফুল ফর্ম কি বলবো? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, তাই তো? কি বললাম? ডাইক্লোরো, দুটো ক্লোরিন আছে, ডাইক্লোরো, দুটো ফিনাইল আছে, ডাইফিনাইল, ট্রাইক্লোরো, তিনটা ক্লোরিন আছে, ট্রাইক্লোরো ইথেন, ঠিক আছে। আচ্ছা স্যার এর ইউপ্যাক নামটা বলো তো দেখি স্যার। ইউপ্যাক নাম তো আমরা শিখেছি, ইউপ্যাক নামটা আমরা কিভাবে করবো? এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে। তাহলে আমরা নাম্বারিং করবো প্রথমে স্যার। নাম্বারিং করবো কোনটাকে আগে, কাকে 1 নম্বর দেবো? এখানে ক্লোরিন আছে, ক্লোরিন তো অ্যালফাবেটিক্যালি আগে আসে, এটা তো ফিনাইল, তাই তো? তাহলে কোনটাকে আগে নেবো? এটাকে 1 নম্বর দেবো। তাহলে কি বলবো স্যার? এখানে এটা 1, এটা 2, তাহলে কি বলবো? এবং স্যার এই যে এটাকে বলা হয়, এই যে প্যারা পজিশনটা আছে এটাকে বলে প্যারা পজিশন, ঠিক আছে, প্যারা পজিশন, ঠিক আছে। এবং প্যারা পজিশনে দুটো ক্লোরিন আছে। স্যার নামটা কি হবে বলো? ইউপ্যাক নামটা দেখো বুঝেই গেছো। তাহলে আমি কাকে আগে বলবো? এই যে ক্লোরিন সি তো আগে আসে, তাহলে সি কে আগে বলতে হবে। তাহলে কি বলবো স্যার? 1 নম্বরে 3টা ক্লোরিন আছে, তাহলে 1,1,1, ঠিক আছে। 3টা ক্লোরিন আছে, তাহলে কি বলবো স্যার? ট্রাইক্লোরো, ঠিক আছে, ট্রাইক্লোরো। এটা IUPAC নাম লিখছি, IUPAC, তাহলে ট্রাইক্লোরো। তারপরে এবার স্যার কি হচ্ছে 2 নম্বরে দুটো গ্রুপ আছে, তাহলে কি বলবো স্যার? ট্রাইক্লোরো 2,2। দেখো যেহেতু দুটো আছে তাই জন্য 20 লিখতে হবে, ঠিক আছে, 20, কেননা একই গ্রুপ, ডাইক্লোরো আছে, কারণ দুবার আমরা ডাই বা ট্রাই ইউজ করতে পারবো না একই নামের ভেতরে। তাহলে 20 লিখে আমরা কি লিখবো স্যার? 20
দেখো এখানে বেঞ্জিনের সঙ্গে প্যারা পজিশনে যে ক্লোরিন গ্রুপটা আছে সেই গ্রুপটাকে আমরা বলবো প্যারাক্লোরোফিনাইল। অর্থাৎ কি তাহলে পুরো আমাদের এই যে ডিডিটি তার পুরো আইইউপিএসি নামটা কি হবে, 1,1,1 ট্রাইক্লোরো 2,2 বিস প্যারাক্লোরোফিনাইল ইথেন। ঠিক আছে, তাহলে নামটা তোমাদের মনে রাখবে ভালো করে। কি বললাম আবার বলো, 1,1,1 ট্রাইক্লোরো 2,2 বিস প্যারাক্লোরোফিনাইল ইথেন। ঠিক আছে, তাহলে বুঝে গেছো তোমরা। তাহলে ডিইটি কিভাবে প্রস্তুত করতে হয় সেটা বুঝে গেছি। তাহলে হচ্ছে তার ফুল ফর্ম আমরা বুঝে গেছি, তার আইইউপিএসি নামও বুঝে গেছি। এবার স্যার ডিইটি মানে মানে কেন এখন আর ব্যবহার করা হয় না, কেন ডিইটি কিন্তু এখন ব্যান করে দেওয়া হয়েছে, তার কারণটা কি স্যার? ডিইটি মেইনলি কিসের জন্য ব্যবহার করা হতো? ডিইটি হচ্ছে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো, মানে কৃষি কাজের জন্য কীটনাশক হিসেবে ডিইটি কে ব্যবহার করা হতো। ডিডিটি এটা হচ্ছে গিয়ে প্রচুর সস্তা এবং ও মশা বা ওই ধরনের কোনো কীট পতঙ্গগুলোর উপর খুব ভালো প্রভাব ফেলতে পারে। ইভেন এই যে ম্যালেরিয়ার জীবাণু বহনকারী যে অ্যানোফিলিস মশাগুলো আছে, সেই অ্যানোফিলিস মশাগুলো কিন্তু ডিডিটি ধ্বংস তাই করতে জন্য পারে। ডিডিটির একসময় প্রচুর ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে ডিডিটি কে আর ব্যবহার করা হয় না। তার কারণ কি? ডিডিটি এক নম্বর কথা, এটা হচ্ছে কি তোমার নন বায়োডিগ্রেডেবল, এটা মাটিতে কখনোই মেশে না। এই ডিডিটি স্যার কোনোভাবে যদি আমাদের শরীরের ভেতরে চলে আসে তাহলে লিভার, কিডনি এবং স্নায়ুতন্ত্রের উপর প্রচুর ইফেক্ট ফেলে। ইভেন এটা যদি তোমার শরীরের ভেতরে যদি দীর্ঘদিন ধরে যেতে থাকে তাহলে লিভার এবং প্যানক্রিয়াস এই অঙ্গগুলোর ক্যান্সার হয়ে যায়। তাই জন্য ডিডিটি কিন্তু বর্তমানে ব্যান করে দেওয়া হয়েছে। তো সেই জন্য ডিডিটি এখন আর ব্যবহার করা হয় না। তো দেখো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে এই সমস্ত টপিকগুলোই ছিল। তো এই চ্যাপ্টারটা আমাদের আজকে এখান থেকে শেষ হয়ে গেল। তো এরপরে এখানে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আর পরবর্তী ক্লাসে আমরা কোশ্চেন ব্যাংক নিয়ে তো অবশ্যই আলোচনা করব। আর তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে করতে থাকো, কোথাও ডাউট হলে অবশ্যই আমাকে জানাবে। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি।